আমাদের প্রেমের কথা চ্যানেলটির সকল প্রকারের পাঠ গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। অভি এত মেজাজ খারাপ হলো নীলিমার কুরুচিপূর্ণ কথাগুলো শুনে, তা বলার বাইরে। পোক্ত ব্যবস্থা বলতে কি বুঝিয়েছে এই মহিলা তা ওর জানা। এই সমর্থ বাড়ির মহিলাগুলোর মধ্যে একমাত্র নীলিমাকেই অভির ভালো মানুষ মনে হতো, কিন্তু আজকের এই কথাগুলো শোনার পর অভির ধারণা পাল্টে গেল। যেন এরা পেয়েছেটা কি মেয়েটাকে নিয়ে? সে কি খেলার পুতুল নাকি? বাবা মাকে হারিয়ে মেয়েটা এমনিতে জীবন মৃত অবস্থায় রয়েছে বেচারি, তার উপর এদের এসব পলিটিক্স। অভি যেন মেজাজ হারালো মুহূর্তে, চোখে মুখে কঠিন অভিব্যক্তি ছড়িয়ে অভি গমগমে ভারী কণ্ঠে বলে উঠল, ও তাই নাকি? তা কি ব্যবস্থা করলেন আপনারা? বলে পকেটে দুহাত গুজে সিদ্ধারা টান করে দাঁড়ালো অভি। নীলিমা তা দেখে যেন ভয় পেল খানিক, আমতা আমতা করে বলল, ওই তোমার কাকুরা মিলে ওর জন্য একটা পাত্র দেখেছিল আর কি। খুব ভালো পাত্র জানো, একদমই আমাদের ঘরের ছেলে। আসলে জোয়ান মেয়ে কিনা বাবা, বোঝোই তো, পায়ে পায়ে বদনামের ভয়ে। তাছাড়াও নিজেরও তো একটা আশ্রয়ের প্রয়োজন কিনা। নীলিমার কথাই অভির বজ্রকণ্ঠ ঘোষিত হবে তার আগে শোনা গেল মনোরমার উৎফুল্ল কণ্ঠ, হ্যাঁ দিদি ভাই, ঠিকই বলেছেন। সত্যি মেয়েটা বড্ড অসহায়। সত্যি একটা প্রক্ত আশ্রয়ের, একটা ভরসার হাতের ভীষণ প্রয়োজন। বলে স্বচ্ছ হাসল মনোরমা। অথচ কেউ একটিবারের জন্য বুঝতে পারল না কি ভীষণ চিন্তাগুলোকে মনের মাঝে চেপে রেখেছে সে। গতকাল ছেলে পিছু নিয়ে যদি কনভেনশন হলে বেলকনিতে নাচিত, তাহলে হয়তো ছেলের অধপতনের চাক্ষুষ সাক্ষী কখনোই হতে পারত না। এখন এই মুহূর্তে মনোরমার মন প্রাণ শুধুমাত্র একটাই গান গাইছে, যেভাবেই হোক এ বাড়ি থেকে আপদ বিদায় করা। মনোরমা নীলিমাকে আরেকটু হাওয়া দিতে আবারও বলল, সত্যি দিদি ভাই, বলতেই হবে আপনাদের অনেক বড় মন, না হলে কেউ পরের মেয়ের জন্য এতটা ভাবে। অভি নিজের মায়ের মুখে এ কথা শুনে বিষম খেলো যেন। বিস্ময়ে শীতল তরঙ্গ স্রোতের ন্যায় ঢেউ খেলিয়ে গেল সর্বকায়া জুড়ে। আশ্চর্যের সপ্তম পর্যায়ে অভির মস্তিষ্ক, আর দৃষ্টির সীমানায় মায়ের মুখে তেসরা হাসি। অভি বিস্ময়ে হতবিহ্বল হয়ে ভাবতে লাগলো, এটা কি সত্যি তার মা, নাকি মায়ের মতো চেয়ার অন্য কোনো মানুষ? অভি যেন বিশ্বাসই হচ্ছে না এটা তার মায়ের মন্তব্য। তার মা কিভাবে একটা অসহায় মেয়েকে নিয়ে এরকম একটা কথা বলতে পারে, যে কিনা স্বয়ং একটা নামী মহিলা কলেজের প্রিন্সিপাল, দীর্ঘদিন যাবৎ বেশ কয়েকটি মহিলা এনজিও সদস্য, যে কিনা নারী ব্যক্তির স্বাধীনতা, নারীর অধিকার বিষয়ক সংগ্রামগুলোতে সামনের সারিতে দাঁড়িয়ে আওয়াজ তোলে, সংগ্রামে সোচ্চার হয়। সে কিভাবে এতটা নিম্ন কুরুচিকর কথা বলতে পারে? নীলিমা যেন মনোরমার কথাই লাই পেল, খুশিতে গদগদ হয়ে বলল, এ কথা বলবেন না দিদি ভাই। আসলে ও তো আমাদের চোখের সামনেই বড় হয়েছে, তাই হাজারটা দোষ থাকলেও আমরা তো ফেলে দিতে পারি না মেয়েটাকে। তাছাড়াও বাবা মায়ের সাথে আমাদের খুবই ভালো সম্পর্ক ছিল। মেয়েটার এরকম একটা দুঃসময়ে আমরা যদি পাশে না দাঁড়াই, তাহলে কে দাঁড়াবে বলুন তো? আহারে কি দয়ার সাগর! নীলিমার মুখের চওড়া হাসিটাই যেন বলে দিচ্ছিল তার মনের গভীরতা কতটুকু। তবে তা দীর্ঘস্থায়ী হলো না অভির কথাই। বজ্র নিনাদ অভি বলে উঠল, আপনারা কি আইন কানুনকে মহিলা মহলের গসিপ মনে করেন নাকি? শুনুন আন্টি, আপাতত যতদিন কেসের কাজ শেষ হচ্ছে না, শ্রাবণীর কোথাও যাওয়া হচ্ছে না। ও এখানেই থাকবে, একদম আমার চোখের সামনে। মনোরমা অভির বাক্যে স্তম্ভিত হলো যেন। সে এতক্ষণ ধরে এই ভয়টাই পাচ্ছিল। মেয়েটার প্রতি ছেলের মাত্রা অতিরিক্ত আসক্তি দেখে মনটা আবারও কুডাক ডাকতে শুরু করলো। মনোরমা হতবিহ্বল কণ্ঠে শুধালো, অভি, কতদিন তুই ওকে এখানে আটকে রাখবি? তোর বাবা কাকাদের আমল থেকে এ বাড়িতে আইন নিয়ে চর্চা হয়। কই কোনোদিন তো শুনিনি সাক্ষীকে বাড়ি বয়ে এনে রাখতে। তাছাড়া এভাবে একটা অপরিচিত মেয়েকে বাড়িতে থাকতে দিলে লোকে প্রশ্ন তুলবে না? ও কে? আমাদের সাথে ওর রিলেশন কি? ব্লা ব্লা ব্লা। অভি খ্যাপা বাঘের মতো জ্বলন্ত চোখে তাকালো মায়ের দিকে। মা, আমি তোমার থেকে অন্তত এই ধরনের লো মেন্টালিটির মন্তব্য আশা করিনি। যাই হোক, শ্রাবণী আমার দায়িত্ব, ওকে নিয়ে তোমাদের ভাবতে হবে না। শ্রাবণীর থাকা নিয়ে যদি কোনো সমস্যা হয় পরিষ্কার করে বলো, আমি অন্য ব্যবস্থা করব। বলে ধূপধাপ পা ফেলে চলে গেল খাবারের টেবিলে। একটা চেয়ার শব্দ করে সরিয়ে বসলো। বাড়ির কাজের মেয়ে টুম্পা দাঁড়িয়েছিল পাশে। অভিকে উদ্দেশ্য করে বলল, যান, শ্রাবণী ম্যামকে ডেকে নিয়ে আসুন ফার্স্ট।
মিনিট দুয়েক পরে শ্রাবণী এলো। অভি ওকে দেখে বলল, ব্রেকফাস্ট করেছো? শ্রাবণী আলতো মাথা নিয়ে সম্মতি জানালো। অভি এক গ্লাস জল আর দুটো ট্যাবলেট শ্রাবণীর সামনে এগিয়ে দিয়ে বলল, নাও এই দুটো খাও। শ্রাবণী জানে এগুলো জ্বরের ওষুধ, তাই বিনা বাক্য ব্যয়ে খেয়ে নিল। অভি কফির কাপে চুমুক দিয়ে বলল, সময় মাত্র 10 মিনিট, এক্ষুনি রেডি হয়ে আসবে। কেন? অভির এমনিতেই মাথায় আগুন ধরেছিল, তাতে শ্রাবণীর প্রশ্নে বিরক্তি যেন আরও ভালো। ঝাঁঝালো গলায় ধমকে উঠল, তোমাকে বিক্রি করতে নিয়ে যাচ্ছি না, যাও এবার। শ্রাবণী আর কথা বাড়ালো না। লোকটার চোখে মুখে রক্তিম আদল দেখে বোঝা যাচ্ছে কোনো কারণবশত রেগে আছে। শ্রাবণী ব্যস্ত পায়ে চলে গেল। ফিরেলো 10 মিনিটের মাথায়। অভি তার মিনিট কয়েক পরে ফাইল হাতে নিয়ে নিচে নেমে এলো। তখনও পিয়ালি তৈরি হয়ে আসেনি। অভি হাত ঘড়িতে নজর বলিয়ে নীলিমাকে তাগাদা দিল, পিয়ালি কোথায়? ওকে ডাকুন। তোমার যেতে হবে না বড়দি, দাঁড়াও অভি, আমি কি ডেকে আনছি। নীলিমা ভারী শরীর নিয়ে উঠতে গেলেই পূর্ণিমা তাকে মানা করে নিজেই ছুটল ঘরে। কিন্তু ঘরে এসে তার চক্ষু চড়ক গাছ। গোটা খাটের ওপর টলে সব কটা জামা ছড়িয়ে রাখা, আর দুই মেয়ে রীতিমতো চুলোচুলি শুরু করেছে একটা ড্রেস নিয়ে। জামার এক মাথা পিয়ালির হাতে মুঠোই, আরেক মাথা পৌশালীর হাতে। পূর্ণিমা মেয়েদের কাণ্ড দেখে হতবিহ্বল হয়ে গেল যেন। একি বলে দৌড়ে ছুটে এসে দাঁড়ালো পিয়ালি আর পৌশালীর মাঝে। মা, তুমি ওকে আমার জামা ছাড়তে বলো আগে। না মা, আগে ওকে বলো জামাটা ছেড়ে দিতে। বলে দুজনে দুই দিক থেকে আবারও টানাটানি শুরু করলো। পূর্ণিমা নিজের কপাল চাপড়ে বিলাপ করে উঠল। হে ভগবান, তুমি এই গবেটে মাথায় কবে বুদ্ধি দেবে? বলে পিয়ালির হাত থেকে জামাটা ছাড়িয়ে নিয়ে বলল, তোর আর জামা নেই, তোকে সবসময় ওরটাই কেন নিতে হবে? ওটা পরলে আমাকে অনেক কিউট লাগে। ডাইনি থেকে নিশ্চয়ই পরি হয়ে যাস না? কিউট লাগে। বলে মুখ ভ্যাংচালো। সাথে সাথে পূর্ণিমা ঠাস করে সাপটে একটা জ্বর বসিয়ে দিল ছোট মেয়ের মুখে। জামাটা একবার পরতে দিলে তোরও নিশ্চয়ই ক্ষয়ে নষ্ট হয়ে যেত না? পৌশালী মায়ের হাতে আচমকা মার খেয়ে হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল। এ নিয়ে কততমবার মার খেলো মায়ের হাতে ওর মনে পড়ল না। তবে পিয়ালির প্রতি ওর ঈর্ষার পারদ যে আরও চলল তাতে কোনো সন্দেহ নেই। পৌশালীর জামাটা টান মেরে পিয়ালির মুখের উপর ছুরি দিয়ে হনহন করে বেরিয়ে গেল। পূর্ণিমা ব্যস্ত কণ্ঠে বলল, তাড়াতাড়ি কর, অভি দাঁড়িয়ে আছে তোর জন্য। এই তো এক্ষুনি যাচ্ছি। পূর্ণিমা দাঁড়িয়ে থেকে প্রায় আরও আধা ঘন্টা পর একেবারে সাজিয়ে গুছিয়ে বের করলো পিয়ালিকে। তবে বসার ঘরে আসতেই মুখখানা গভীর আধারে ডুবে গেল, কারণ মাত্র 5 মিনিট আগেই অভি শ্রাবণীকে সাথে নিয়ে বেরিয়ে গেছে। বসার ঘরে তখন মিসেস তুলিকা, মিসেস শেফালি, নীলিমা আর মনোরমা বসে। পূর্ণিমা বেজার মুখে দাঁড়িয়ে এক পাশে। পিয়ালি অভি চলে গেছে দেখে অপমানে আগুন হয়ে ছুটে গেল নিজের ঘরে। নীলিমারও এত বড় অপমান কেমন যেন কাটার মতো ফুটতে লাগলো গলার মধ্যে। সমাদদার বাড়ির দুই বউ একে অপরের দিকে তাকাতেই পূর্ণিমার অন্ধকার মুখটা যেন অনেক কিছু বলে গেল নীলিমাকে। নীলিমা যেন তাতে নিজের আপা হারালো। আবারও মনোরমা সহ বোসবাড়ির বাকি সদস্যদের কানে নিজের মনে জমা বিষগুলো গলগল করে উগড়ে দিল। মনোরমার হাতটা চেপে ধরে ধীর কণ্ঠে বলল, দিদি ভাই, আমার মনে হয় আপনাদের এবার অভির ব্যাপারে সাবধান হওয়া উচিত। বাকিটা আপনাদের ইচ্ছে। মানুষ জাতির সবচেয়ে বড় শত্রু হলো স্বার্থন্বেষী স্বার্থপর মানুষ। এরা অস্ত্রের চেয়েও ধারালো আর বিষের চেয়েও বিষাক্ত হয়। অস্ত্রের আঘাত থেকে বাঁচার উপায় থাকলেও এদের কুবুদ্ধির আঘাত থেকে বাঁচার উপায় নেই। শ্রাবণীকে নিয়ে অভির বাড়াবাড়ি রকমের আদিক্ষেতাগুলো সমাদদার বাড়ির মহিলাদের অন্তর অননে যে ঈর্ষার অনল জ্বালিয়ে দিয়েছিল তার পরিসমাপ্তি ঘটল মেয়েটার নামে হাজারটা মিথ্যা কথার সাতক্ষণ বর্ণনা করে, যার মূল মর্ম ছিল শ্রাবণীর চরিত্রকে কালিমায় লিপ্ত করে বিশেষণে বিশ্বসিত করা। আসন্ন ভবিষ্যতের চিন্তায় অস্থির মনোরমা। কিছুতেই বিশ্বাস হচ্ছে না তারই পেটের সন্তান হয়ে, এই বোসবাড়ির ছেলে হয়ে অভির রুচিবোধ এত নিচে কিভাবে নামতে পারে। দিনের পর দিন একটা চালচলহীন অনাথ মেয়ের প্রতি অভির বাড়াবাড়ি রকমের টান মনোরমার মনের দুর্ভাবনাগুলোকে ধ্রুমজালে রূপান্তর করেছে। অভি যাওয়ার পর থেকে প্রচণ্ড অস্থির হয়ে উঠেছে তার মন।
তাই তো সেই থেকে উদ্ভ্রান্তের মতো ঘরের এ মাথা ও মাথা পায়চারি করে চলেছে। মনোরমা মনের তাড়নায় আর থাকতে পারল না, ফোন কানে তুলে কল লাগালো দুলালবাবুর কাছে। দুলালবাবু সদ্য এক দফা হিয়ারিং শেষ করে ব্রেক নিয়েছেন, রেস্ট করছিলেন নিজের কেবিনে। তখনই মনোরমার ফোন পেয়ে রিসিভ করলেন। মনোরমা অধৈর্য গলায় বলে উঠল, তুমি কি কিছু বলবে নাকি? এভাবে হাত পা গুটিয়ে বসে থাকবে? দুলালবাবু অবাক হলেন মনোরমার আকারবিহীন ভাববাচ্যের কথাগুলো শুনে। কেন, কি হয়েছে? তুমি কি সত্যি বুঝতে পারছো না দুলাল, আমি কোন বিষয়ে কথা বলছি? অভি আজ ওই মেয়েটাকে নিয়ে আশুতোষ কলেজে গিয়েছে মেবি ভর্তি করাতে। তুমি কিভাবে জানলে? আমি অরূপকে পাঠিয়েছিলাম অভিকে ফলো করার জন্য। অরূপ মানে শ্যামলের অফিসের জুনিয়র ছেলেটা? কাজটা তুমি ঠিক করনি রমা। অভি যদি গুণক্ষরেও জানতে পারে এসব, তাহলে বুঝতে পারছো কি হবে? আমি ওইসব জানি না, তুমি যেভাবেই হোক কিছু একটা করো। ওই মেয়েটাকে নিয়ে বাড়াবাড়ি আমি আর দেখতে পাচ্ছি না। শান্ত হও রমা। সত্যজিতার সাথে অভি আর স্ত্রীর ব্যাপারে কথা হয়েছে আমার। স্ত্রীকে অভির সাথে আলাদাভাবে সময় কাটানোর ব্যবস্থা করে দিতে হবে। অভির আশেপাশে স্ত্রী থাকলে আশা করছি দুজন দুজনের প্রতি ইন্টারেস্টেড হবে। অভি আর স্ত্রী একসাথে কিভাবে সম্ভব? অভি তো বর্তমানে পুরুলিয়া পোস্টেড। চিন্তার কোনো কারণ নেই, আমি খবর পেয়েছি অভির প্রমোশনের কথা চলছে। তুফানগঞ্জের মতো এত বড় একটা ভয়ানক কেস এত তাড়াতাড়ি সলভ করে গোটা এলাকাকে ত্রাসমুক্ত করার জন্য পিএমজি অ্যাওয়ার্ড অভির নাম সিলেক্ট করা হয়েছে। তাই এবার খুব সম্ভবত ওর পোস্টিং হোম টাউনই হবে। ছেলের এত বড় সাফল্যের কথা শুনে মনোরমার আনন্দে জোয়ার নামলো যেন, সেই সাথে আবেগে আপ্লুত হয়ে উঠল। ছেলেকে এত বছর পর এবার থেকে নিজের কাছে পাবে ভেবে আর অল্প কিছু কথাবার্তা বলে ফোন কেটে দিল। উৎফুল্ল মনে ভাবতে বসলো আগামীতে তাকে কিভাবে এগোতে হবে। অভি শ্রাবণীকে নিয়ে এসে পৌঁছালো ওর নিজের কলেজে। কলেজের ক্যাম্পাসে পা রাখতেই পুরনো স্মৃতিগুলো হুড়মুড় করে ছুটে এলো চোখের সামনে। অভি কলেজের বিল্ডিংয়ের দিকে তাকিয়ে মুহূর্তেই আবেগী হয়ে গেল যেন। এই সেই কলেজ যার উদ্যানে বসে কতবার যে গিটার বাজিয়ে গান গেয়েছে বন্ধুদের সাথে। এই ক্যাম্পাসেরই বারান্দায় কত আড্ডা দিয়েছে। ওর সামনের বিল্ডিংয়ের কোণার দিকের নির্ণয়মান ঘরে প্রথমবার সিগারেট খেয়েছিল ওরা সব কয়টা বন্ধু মিলে। আর ওই ঘরেতেও প্রথমবার তনুজাকে চুমু খেয়েছিল সে। প্রথমবার অন্যরকম অনুভূতির জ্বরে ভেসেছিল। ইস, সেই স্মৃতিগুলো আজও কত তাজা, আজও কত জীবন্ত। সেই পুরনো অক্ষত সোনালি স্মৃতিগুলো মনে পড়তেই বুকের পাঁজর ভেঙে উষ্ণ শ্বাস বেরিয়ে এলো অভির। অতপর রাইব্যান এর মার্শির গ্রিন রঙা সানগ্লাসটা চোখে এঁটে গাড়ির দরজা খুলে বেরিয়ে এলো বাইরে। কলকাতার নামকরা কলেজ আশুতোষ কলেজ বছর পর বছর ধরে কীর্তি শিক্ষার্থীদের ভবিষ্যৎ রচনা করে চলেছে সগর্বে। কোটিডর ধরে ছেলে মেয়েদের ভিড় উপচে পড়ছে। বিভিন্ন বিভাগের বিভিন্ন বয়সের ছাত্রছাত্রীরা নিজেদের কাজে ছোটাছুটি করছে। সেই ব্যস্ত ভিড়ের মাঝ দিয়ে অভি শ্রাবণীর ডান হাতটা মুঠোয় ধরে এগিয়ে চলেছে অফিস কক্ষের দিকে। কলেজে পা রাখার সাথে সাথে তনু মনে যেন এক অস্বাভাবিক উদ্দীপনা খেলে যাচ্ছে অভির মন মস্তিষ্ক জুড়ে। এরই মাঝে শ্রাবণী দু একবার হাত ছাড়ানোর চেষ্টা করে ব্যর্থ হয়েছে। প্রতিবারই অভির কটকটে চাহনি আর গমগমে ধমক খেয়ে শান্ত হয়ে থাকতে হয়েছে তাকে। অভি শ্রাবণীকে নিয়ে অফিসে গিয়ে প্রথমে ভর্তির আবেদনপত্র তুলে ফিল আপ করতে শুরু করলো। শ্রাবণী যখন এদিক ওদিক তাকিয়ে চারিদিকে অবাক চোখে দেখছিল, অভি ওকে জিজ্ঞেস করলো, কোন বিষয় নিয়ে পড়তে চাও? কে? এই মুহূর্তে আমি যাকে প্রশ্নটা করেছি সে। আমি এখানে পড়তে চাই না। কেন? আমি বাড়ি যেতে চাই। আপনি আমাকে যে কাজের জন্য কলকাতায় এনেছেন দয়া করে ওটা তাড়াতাড়ি শেষ করুন। অভি করুণ চোখে তাকালো শ্রাবণীর দিকে। মেয়েটা দিন দিন কেমন যেন পাষাণ হয়ে যাচ্ছে। শ্রাবণীর হঠাৎ এমন পরিবর্তন অভির মনের মধ্যে সূক্ষ্ম ভাঙচুর চালালেও মুখের আদলে কঠিন অভিব্যক্তি ধরে বলল, দেখো শ্রাবণী, তুমি এই মুহূর্তে যে মানসিক অবস্থার মধ্য দিয়ে যাচ্ছ তাতে আবেগ কাজ করবে বেশি স্বাভাবিক। সেই আবেগের বশবর্তী হয়ে তুমি ইগোইস্টিক হয়ে যাচ্ছ, ভুলভাল সিদ্ধান্ত নিচ্ছ। এটা তোমার ভবিষ্যতের জন্য একদম ঠিক নয়। লিসেন শ্রাবণী, মনের আবেগগুলোকে এই মুহূর্তে পাত্তা দিও না।
বিবেক বুদ্ধিগুলোকে কাজে লাগাও। জীবনে কি পেয়েছো কি হারিয়েছো সব ভুলে যাও, ভবিষ্যৎটাকে ফোকাস করো। শুধু মনে রেখো তোমার বাবা মায়ের তোমাকে নিয়ে দেখা স্বপ্নগুলোকে তোমাকে যেভাবে হোক পূর্ণ করতে হবে। কে পারবে না? প্রতিটা মানুষের সবচেয়ে বড় আবেগের স্থান হলো তার বাবা মা। বাবা মায়ের কথা শুনতেই যেন ম্যাজিকের মতো প্রভাব ফেলো শ্রাবণীর আচরণে। বেশ কয়েক সেকেন্ড চুপ থেকে বলো, পারবো। দ্যাটস লাইক এ ব্রেভ গার্ল। ওকে, বলো কোন বিষয় নিয়ে পড়তে চাও? পদার্থবিজ্ঞান। অকপটে উত্তর দিল মেয়েটা। অভি ফটাফট আবেদনপত্র পূরণ করে শ্রাবণীর সই সমেত জমা করলো কাউন্টারে। অতঃপর ভর্তি শেষে ওকে নিয়ে রওনা হলো বাড়িতে ফেরার উদ্দেশ্যে। গেটের কাছাকাছি আসতেই অভি স্যার বলে একটা ডাক শুনতে পেয়ে থমকে দাঁড়ালো অভি। সজল হাসি মুখে ছুটে এলো তখনই, বলল, স্যার আপনি এখানে? আরে বৃষ্টি, তুমিও দেখছি এখানে। কেমন আছো? ভালো। আঙ্কেল আন্টি সূর্য সবাই কেমন আছে? সবাই ভালো আছে। তা তুমি এখানে কি করছো? শ্রাবণী কিছু বলার আগেই অভি জবাব দিল, আমি নিয়ে এসেছি ওকে কলেজে ভর্তি করিয়ে দিতে। ওয়েল, তুমি এখানে কি করছো? স্যার আমি এই কলেজের প্রাক্তন ছাত্র। আজকে আসলে একটু অন্য দরকারে এসেছিলাম। ও আচ্ছা, এনিওয়ে চলো আজকের লাঞ্চটা আমাদের বাড়িতে করবে। সজল প্রচুর লজ্জা পেল, হাজারবার না না করলো, বলল এই মুহূর্তে যাও কিছুতেই সম্ভব নয়। অভি সজলের ব্যস্ততা দেখে আর চাপাচাপি করলো না, তবে একেবারে যেতেও দিল না। সজল আর শ্রাবণীকে নিয়ে ঢুকলো পরিচিত একটা রেস্টুরেন্টে। সকাল গড়িয়ে প্রায় দুপুর হবার পালা। দগ্ধ মনের জ্বালা যন্ত্রণা নিয়ে রান্না চড়িয়েছে পূর্ণিমা। যদিও রান্নায় তার মন নেই একদমই, তবু করতে হচ্ছে। ওই যে কথায় বলে না, নিজের পায়ে নিজেই কুড়াল মারা। পূর্ণিমার মনে হচ্ছে এই প্রবাদ বাক্যটা এই মুহূর্তে ওর জন্য একদমই সঠিক। ওদিকে সমাদ্দার বাড়ির বাকি দুই বউ ঘরে বসে রেস্ট করছে। তারা সকাল থেকে ভুলেও এই দিকে আসেনি। পূর্ণিমার এত রাগ হচ্ছে সেসব ভেবে তা বলার বাইরে। সে আশা করেছিল যেহেতু নীলিমা অসুস্থ, হাঁটুর ব্যথায় দাঁড়িয়ে থাকতে অসুবিধা হয়, তাই সুলতা এসে সাহায্য করবে তাকে। কিন্তু তাকে অবাক করে দিয়ে সে একবারের জন্য এদিকে মারানি। এমনকি চৈতিকে দিয়ে দুবার খবর পাঠানোর পরও আসেনি মহারানী। পূর্ণিমা সেই থেকেই ফুঁসছে। ফুটন্ত তেলে জল পড়লে যেমন ঠাসঠুস করে ফাটতে থাকে, সেও ফাটছে মনে মনে ঠাসঠুস করে। রাগের চোটে একটা করে গলদে চিংড়ি ধরে টিপে টিপে মশলা মাখাচ্ছে আর বিড়বিড় করে বকবক করছে। সবাইকে খুব চেনা হয়ে গেছে, বোঝা হয়ে গেছে কে কার কতটা আপন। আর শুধুমাত্র হিংসে করেই সুরতা এলো না এখানে। ওর মেয়ের থেকে যে আমার মেয়ে ভালো ঘর পাবে তাতেই কাজ চলছে মহারানী। শয়তান মহিলা একটা। ইস, আপনার খুব কষ্ট হচ্ছে তাই না? কথাটা শুনে থতমত খেয়ে চমকে পেছনে তাকালো পূর্ণিমা। দেখলো মিসেস তুলিকা স্লিভলেস ব্লাউজের সাথে একটা নরম সিল্কের শাড়ি পরে সিল্কি চুলগুলো নাড়তে নাড়তে ওর দিকেই হেঁটে আসছে। ডান হাতে সোনার ব্রেসলেট আর বাম হাতে একটা মোটা সোনার বালা। শাঁখা সিঁদুরে বালাইটুকু নেই, তারপর এক্সটেনশন করা বড় বড় নখে কিসব লাগানো, চকচক করছে আলোতে। ডান হাতে আইফোনখানা ধরে বাম হাতে কানে পিঠে চুলগুলোকে গুজে দিয়ে বলল, আপনি অযথায় এত কষ্ট করলেন। পূর্ণিমা রাগটুকু গিলে মুখে অমায়িক হাসলো। এই মুহূর্তে যত কষ্টই হোক ওকে যে হাসতেই হবে, মেয়ের ভবিষ্যৎ বলে কথা। মনে মনে বল, সেধে যখন বাস খেয়েছি কষ্ট হলেও কি আর না হলেও বাকি, কেউ তো আর এই কষ্টের ভাগ নিতে আসবে না। অথচ মুখে বলো, কি যে বলেন না দিদি ভাই, কষ্ট হতে যাবে কেন? আমি কি পর কারোর জন্য করছি নাকি? সবাই তো আমার আপনই। মিসেস তুলিকা অমায়িক হাসলো। লিপ গ্লোস লাগানো রক্তাপ ওষ্ঠজোড়ায় মিষ্টি হাসি ঝুলিয়ে বলল, ওহ, সো সুইট অফ ইউ। পূর্ণিমার ইংরেজি কথার মানে বুঝলো না, তবে বলার কায়দায় ধরে নিল ওকে নিশ্চয়ই ভালো বলেছে। বাড়ির অতিথি রান্নাঘরে গরমের তাপে পুড়ে সবার জন্য রান্না করছে দেখে সহানুভূতি জাগলো তুলিকার মনে। ব্যস্ত হাতে ফ্রিজ থেকে ঠান্ডা জল বার করে গ্লাসে ঢেলে বাড়িয়ে ধরলো পূর্ণিমার দিকে। প্লিজ গলাটা ভিজিয়ে নিন, আপনি অনেক ঘেমে গেছেন। দুপুরের খাবারের টেবিলে নেহাতেই হাতে গোনা কয়েকজন মানুষ, বাড়ির আর সকলে অনুপস্থিত। বলতে গেলে সমাদ্দার বাড়ির মহিলাগুলো আর বাচ্চাদের বাদে মনোরমা, তুলিকা আর শেফালি সকলেই বসে খাবার খাচ্ছিল, সাথে টুকটাক কথাবার্তা চলছিল। তারই এক ফাঁকে নীলিমা আবারও অভির প্রসঙ্গ উঠালো।
বুঝলেন রমা দিদিভাই, সময় থাকতে ছেলের লাগাম টেনে ধরুন, নয়তো হাত থেকে ফসকে যাবে। মিসেস তুলিকা এদের কথাবার্তায় বিগত দুদিন ধরে দারুণ এক্সাইটমেন্ট খুঁজে পাচ্ছিল। চামচ দিয়ে খাবার নাড়তে নাড়তে বলল, কি করা যায় বলুন তো? ছেলের এখন বিয়ের বয়স, বিয়ে দিয়ে দিন। তাছাড়া এ বয়সে মেয়েরা আশেপাশে ঘুরঘুর করলে মনে ফুর্তি লাগে বই কি। ঘরে সুন্দরী বউ থাকলে তখন আর মন এদিক ওদিক ছুটে বেড়াবে না। মিসেস তুলিকা মুচকি হাসলো, যেন জানতো এমনই একটা জবাব আসবে। এই মহিলা সকালে যেভাবে নিজেদের মেয়েকে অভির কাঁধে চাপানোর ধান্দা করছিল তাতে বুঝে গেছিল এনাদের মনে কি চলছে। পূর্ণিমা কথার ফাঁক পেতে নিজের মনের অভিলাষ জাহির করলো। মনোরমার দিকে তাকিয়ে হাসি মুখে বলল, আপনি চিন্তা করবেন না দিদিভাই, আমার পিয়ালি রয়েছে না, ও ঠিক সবটা সামনে নেবে। আপনি শুধু অভি আর পিয়ালি 4 হাত এক করার ব্যবস্থা করুন। মনোরমা সদ্য খাবারটুকু মুখে তুলেছিল। পূর্ণিমার কথা শোনা মাত্রই বিষম খেয়ে একাকার অবস্থা হলো। কাশতে কাশতে অনেক কষ্টে নিজেকে সামলে নিয়ে বলল, কি বললেন আপনি? অভি পিয়ালির 4 হাত এক করা মানে? হ্যাঁ দিদিভাই, আমরা কিন্তু অভিকে আমাদের বাড়ির জামাই ভেবেই নিয়েছি। ও জেঠু তো অভিকে এত ভালোবাসে, একদম নিজের ছেলের মতো। অভির মতো একটা ছেলের পাশে আমাদের পিয়ালিকেও কিন্তু মানায়। একবারটি পাশাপাশি দাঁড় করিয়ে দেখবেন, একেবারে যেন রাজ্যটক। মনোরমা নীলিমার কথাগুলো শুনে যেন ভিমরি খাওয়ার জোগাড়। স্তব্ধ হয়ে অবাক হয়ে তাকিয়ে রইল অপলক চোখে। আস্তে আস্তে মনোরমার বোধগম্য হলো এদের আসল উদ্দেশ্য। তার মানে এরা অভিকে মেয়ের জামে বানাবে বলে শ্রাবণীর সম্পর্কে এত বাজে কথা বলছিল, মধুমাখি কথা বলছিল। আপন লোক নিজেদের লোক এসব বলে বলে মুখে ফেনা তুলে ফেলছিল। মনোরমা নিজেকে শান্ত করলো, মনে মনে কথা সাজিয়ে পড়ল, দিদিভাই অপরাধ নেবেন না, আমার ছেলের জন্য মেয়ে দেখা হয়ে গেছে। আমরা অনেক দিন আগেই অভির সাথে অন্য যোগ্য মেয়ে বাছাই করে রেখেছি। পাশ থেকে মিসেস তুলিকা বলে উঠল, মেয়ে আইটি ইঞ্জিনিয়ার, একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে বড় পোস্টে জব করছে। মডার্ন, সুন্দরী, স্মার্ট, ফ্যামিলি স্ট্যাটাসও সেই। বাবা কলকাতায় ডিআইজি। এসব শোনার পর সমাদদার বাড়ির আর কারোর মুখে খাবার গেল না। মিসেস শেফালি খাবার খাওয়ার ফাঁকে জিজ্ঞেস করলো, আপনাদের মেয়ের যোগ্যতা কি? নীলিমা আর পূর্ণিমা যেন স্তব্ধ হয়ে গেল অপমানে। ওরা বুঝতে পারল শেফালি ঠিক কোন যোগ্যতার কথা বলতে চাইছে। এরপর আর এক মুহূর্ত ওরা ওই বাড়িতে দাঁড়ায়নি। খাবার পর্ব চুকে যেতে নিজেদের ব্যাগপত্র গুছিয়ে বিকেলেই রওনা হলো বাড়ির উদ্দেশ্যে। সময়টা প্রায় সন্ধে। অভি লাগেজ গোছাচ্ছিল। আগামীকাল ভোরে তাকে রওনা দিতে হবে। আপাতত তুফানগঞ্জে কিছুটা কাজ বাকি, সেটুকু শেষ হতেই ফিরে আসবে বাড়িতে। আর কলকাতায় ট্রান্সফার হয়েছে খবরটা আজই মেল করে জানিয়েছে প্রশাসনিক দপ্তর। এমন সময় দরজায় নক হলো। অভি হাতের কাজ গোছাতে গোছাতে বলল, কাবিন। দাদা ভাই, তুই কি ব্যস্ত? তেমন নয়, ওই কালকের জন্য প্যাকিং করছিলাম। কিছু বলবি? অন্তরা দৌড় চাপিয়ে অভির কাছে গিয়ে দাঁড়ালো। অভি ব্যাগ গোছাতে গোছাতে এক পলক অন্তরার মুখের দিকে তাকালো। দেখলো মুখে চিন্তার চাদরে মুখ ঢেকে দাঁড়িয়ে আছে মেয়েটা। অভি পাওয়ার ব্যাংকটা ব্যাগের সাইড চেনে ঢোকাতে ঢোকাতে বলল, কি হয়েছে? দাদা ভাই, আমার একটা হেল্প করতে হবে, পারবি? কি হেল্প? তোর তো অনেক ক্ষমতা, তাই না? অভি কথাটা শুনে একটু অবাক হলো। কাজ ফেলে রেখে অন্তরার দিকে তাকিয়ে বলল, হঠাৎ এই প্রশ্ন? অন্তরা দাদা ভাইয়ের বিস্মিত চাহনিটা দেখে শুকনো ঢোকিল। আসলে ও যে কথাটা বলতে এসেছে তা বড়ই অদ্ভুত ধরনের কথা, আবার না বলেও পারছে না। চোখের সামনে নিষ্পাপ মেয়েটার এত কষ্ট আর দেখা যাচ্ছে না। তাতে করে বাড়িতে মা, কাকি, পিসি, এমনকি বাড়ির কাজের লোকগুলো মেয়েটার সাথে যেভাবে কথা বলে ওর একটুও ভালো লাগে না। অন্তরা বড়ই দ্বিধা নিয়ে বলল, দাদা ভাই, আসলে মানে একজনকে খুঁজে দিতে হবে, পারবি? অভি বোনের দিকে গভীর দৃষ্টিতে তাকালো। কি হয়েছে মেয়েটার? হঠাৎ কাকে খুঁজতে চাইছে? প্রেমে টেমে পড়লো নাকি আবার? বয়সটাই তো এমন, কখন কার প্রতি অনুভূতি তৈরি হয়ে যায় বলা মুশকিল। অভিতাও ধৈর্য নিয়ে পড়ল, কাকে খুঁজতে হবে? আসলে আমি তাকে চিনি না। অভি অন্তরার কথাই থমকালো। খানিকক্ষণ চুপ হয়ে থেকে বলল, আচ্ছা, তাহলে তাকে খুঁজতে চাচ্ছিস কেন?
দাদা ভাই, তোকে কি করে বোঝাই, তোকে যে খুঁজতেই হবে। অভি এবার সত্যি অবাক হলো, তার বোন কাকে খুঁজতে এত মরিয়া হয়ে উঠেছে। ব্যাপারটা আসলেই গুরুতর মনে হচ্ছে। অভি নিজেকে শান্ত রাখার চেষ্টা করে বলল, আচ্ছা খুঁজবো, অ্যাটলিস্ট তার নামটা তো বল। দাদা ভাই, আমার কাছে সেটাও নেই। অভি ভাবল অন্তরা বোধহয় পাগলামি করার মুডে আছে। মনে মনে হেসে নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ল, তাহলে তো আমি পারবো না। অন্তরা চিন্তিত চিত্তে অভির বিছানায় চুপ করে বসে নখ খুঁড়তে লাগলো। অভি বোনের মাথায় চাটি মারল। এত বড় হয়ে গেছিস অথচ নোংরামও গেল না, তাই না? দাদা ভাই, আমার না ভীষণ কষ্ট হচ্ছে জানিস। কার জন্য? বৃষ্টির জন্য। অভির হাত থেমে গেল। বোনের মুখের দিকে অবাক চোখে তাকিয়ে আড়ালে দীর্ঘশ্বাস চাল। তারও যে মেয়েটাকে দেখে ভীষণ কষ্ট হয়। এইটুকু বয়সে মেয়েটা কত কিছু শুয়ে যাচ্ছে। দাদা ভাই, তোকে একটা কথা বলবো, তুই শুনলেই ভীষণ অবাক হবি। জানিস বৃষ্টি না ম্যারিড। হোয়াট? অভি বিস্ময়ে বিমূঢ় হয়ে থমথমে দৃষ্টিতে তাকিয়ে রইল বোনের দিকে। অন্তরা অভির দিকে তাকিয়ে হতাশ কণ্ঠে বলল, হ্যাঁ রে দাদা ভাই, ও সত্যিই বিবাহিত। তুই বললেই বিশ্বাস করবি না, মেয়েটা বিগত 4 বছর ধরে এক অপরিচিত মানুষের নামে সিঁদুর পরে আসছে সিঁথিতে। কথাটাও অভির মস্তিষ্কে যেন বিস্ফোরণ ঘটল। এতগুলো বছর পর কারোর জন্য মনে অনুভূতি তৈরি হচ্ছিল। আসলে মেয়েটার লাগাম ছাড়া ভালোবাসাগুলো ওর মনে ছাপ ফেলতে শুরু করেছিল অজান্তে। সেই মুহূর্তে এসে হঠাৎ এমন এক অবিশ্বাস্য কথা শুনে অভির মনে হলো ওর মাথা ঘুরছে। অন্তরা অভিকে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে বলল, আমি তোকে সেই লোকটাকে খুঁজে আনতে বলছি। জানিস ওই লোকটা নাকি আবার পুলিশের লোক ছিল। ওই দাদা ভাই, তুই একটু চেষ্টা করে দেখ না, যদি লোকটাকে খুঁজে বার করতে পারিস। সে চেষ্টা করে দেখা যেতে পারে, কিন্তু তুই এসব কিভাবে জানলি? জেনেছি একরকম ভাবে। বলে শ্রাবণী সেদিনে সিঁদুর পরার ঘটনাটা খুলে বলল অন্তরা। অভি সব শুনে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। বারবার একটাই প্রশ্ন মনের মধ্যে ঘুরপাক খেতে লাগলো, যদি মেয়েটা অন্য কাউকেই ভালোবেসেছিল তাহলে ওর সাথে যে পাগলামিগুলো করলো সেগুলো কি ছিল? মেয়েটার চোখের ভাষায় নীরব অভিমান, ঠোঁটের কোণে ওই তাচ্ছিলের হাসি বা কেন ভাসে সব সময়। অভি কপালে আঙ্গুল ঘষতে ঘষতে ভাবতে বসলো। ওদিকে অন্তরা নিজের মতো করে বলতে থাকলো, দাদা ভাই জানিস, মেয়েটা না ভীষণ বোকা। একটা দুর্ঘটনাকে কেন্দ্র করে আজও নিজেকে বিবাহিত ভেবে বসে আছে পাগলিটা। অথচ যাকে স্বামী ভেবে 4 বছর ধরে স্ত্রী ধর্ম পালন করে আসছে, সেই লোকটা এসবের কিছুই জানে না। 4 বছর ধরে কথাটা শুনতেই অভির বুকের ভেতরটা আচমকা কামড়ে ধরল। মনে পড়ে গেল 4 বছর আগে সেই ভাষা অস্পষ্ট স্মৃতিগুলো। অভি সহসাই ঘেমে উঠল। চোখে মুখে ছড়ালো অসহনীয় বিভ্রান্তির মেঘ। হৃদগহীনে জেগে ওঠা অসহ্য তোলপাড়টুকু নিজের মাঝে চেপে রাখল বড় কষ্টে। মনের অস্থিরতাটুকু সামলে স্বাভাবিক কণ্ঠে বলল, কি বলছিস তুই এসব? আমি তোর এসব গোল গোল কথা কিছুই বুঝতে পারছি না। অন্তরা অভির দিকে তাকালো, একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলতে আরম্ভ করলো, বৃষ্টির সিঁদুর পড়তে গিয়ে অসাবধানতা বশত যেদিন আমার কাছে ধরা খেল, সেই দিনই ওর জীবনেই ঘটে যাওয়া এক ভয়ঙ্কর দুর্ঘটনার ইতিহাস শুনিয়েছিল আমাকে। তখনও সদ্য 15 বছরের কিশোরী, মাসির মেয়ের বিয়ে উপলক্ষে ঘুরতে গিয়েছিল বাঘমুন্ডি নামের কোনো এক জায়গায়। সেখানে গিয়েই ঘটে দুর্ঘটনাটা। তারপর একে একে সবিস্তারে সবটুকু ঘটনা বলে এক পর্যায়ে থামল অন্তরা। ওদিকে ঘটনার বিবরণ শুনে অভির চোখ মুখ শুকিয়ে কাঠ হয়ে গেছে। বিস্ময়ের তোপে হাত পা দুটো কাঁপছে অস্বাভাবিকভাবে। এতগুলো দিন যে মেয়েটার অস্পষ্ট অবৈতার অন্তর্চক্ষুর পদ্মার কারণে অকারণে ভেসে ভেসে উঠত, সেই মেয়েটাই যে শ্রাবণী, সেটা জানার পর থেকে বুকের ভেতর বেপরোয়া গতিতে দামামা বাজিয়ে চলেছে হৃদযন্ত্রখানা। এক বুক কষ্ট আর অনাবিল সুখের অনুভূতিতে শ্বাস প্রশ্বাসগুলো কেমন যেন আটকে আসছিল গলায়। তার মানে মেয়েটাও কি চিনতে পেরেছিল? তাই তো বিপদে আপদে নিজের পরোয়া না করেই
নির্বিবাদে ঝাঁপিয়ে পড়ত। অভি নিম্নষ্ট কামড়ের ধরল উত্তেজনায়। তুই ভাবতে পারছিস দাদা ভাই, কোথায় কোন সাঁওতাল বস্তির শাল গাছটি সাক্ষী রেখে একটা অপরিচিত মানুষ সিঁদুর পরালো, আর বোকা মেয়েটা সেই ঘটনার জের ধরে তাকে নিজের স্বামী ভেবে 4 বছর কাটিয়ে দিল। ভাব কেমন বোকার হদ্দ ও। সেই জন্যই তো তোকে বলছি লোকটাকে খুঁজে এনে দে। একটা বার হলেও তার জানা উচিত কেউ একজন তার জন্য কি পরিমাণ নিঃস্বার্থ ভালোবাসার হৃদয় পুষে নিয়ে বসে আছে এক বুক অপেক্ষায়। অভি কি হলো সে জানে না। আচমকা অন্তরাকে জড়িয়ে ধরল বুকের মাঝে, টুপটাপ করে দুপাশের গালে দুটো চুমু খেয়ে বলল, আই লাভ ইউ ছুটকি। তুই আমার জীবনের সবচেয়ে এক্সপেন্সিভ গিফটটা আজ অজান্তেই দিয়ে দিলি। বলে ব্যস্ত পায়ে ছুটে বেরিয়ে গেল রুম থেকে। ওদিকে অন্তরা ভ্যাবাচাকা খেয়ে গালে হাত দিয়ে বসে রইল। কি থেকে কি হলো কিছুই বুঝতে পারল না। রাত তখন প্রায় 8:30 বাজে। শ্রাবণী খোলা জানালায় বসে আবছায় আলোয় ভরা সুইমিং পুলের দিকে তাকিয়েছিল চুপটি করে। এখানে তার গ্রামের মতো জোনাকিদের মেলা বসে না। আকাশের বুকে তারাদের মিটিমিটি হাসি খেলে না। সকালে পাখির ডাকে ঘুম ভাঙে না। ভোরের বাতাসে বুনো ফুলের গন্ধও ভাসে না। শ্রাবণী পুলের দিকে এলোমেলো দৃষ্টিতে তাকিয়েছিল। একাকিত্বের মাঝে নিজেকে খুঁজে ফিরছিল। জীবনের অমীমাংসিত হিসেবগুলোকে মেলানোর চেষ্টা করছিল। ভাবনার মাঝে একসময় বিড়বিড় করে বলে উঠল, জীবন তুমি বড়ই অদ্ভুত, অদ্ভুত তোমার চলন। তোমার ঘাটে সবার জীবন ঘেরাও, তোমার ঘাটে লেখো মরণ। ওহ জীবন, অদ্ভুত তোমার চলন। পুলের পাশে ছোট ছোট ঝাউ গাছগুলোতে নীলচে আলোর মরিচ বাতিগুলো টুকটুক করে জ্বলছে আর নিভছে। পুলের স্বচ্ছ জলে ভাসছে তার অদ্ভুত সুন্দর প্রতিচ্ছবি। শ্রাবণী ক্লেশ মিশ্রিত শ্বাস ফেল। তার জীবনটাও কখনো এমন স্বচ্ছ আর সুন্দর ছিল। হাসি ছিল, আনন্দ ছিল, খুশি ছিল, ভালোবাসা ছিল। আর আজ সেসব হারিয়ে জীবনটা কেমন যেন জড় বস্তুর মতো প্রাণহীন হয়ে গেছে। দেহ আছে অথচ মন নেই, প্রাণ আছে অথচ অনুভূতি নেই। শ্রাবণী। পরিচিত গলার স্বরটা শুনে শ্রাবণী আচমকা কেঁপে উঠল। নিষ্প্রাণ চাহনিতে পেছনে তাকাতে দেখতে পেল অভি দাঁড়িয়ে আছে দরজার সামনে। শ্রাবণী জানালা থেকে উঠে এলো। অভি ততক্ষণে বড় বড় পা ফেলে ওর সামনে এসে দাঁড়ালো। শ্রাবণী নত দৃষ্টিতে দাঁড়িয়ে রইল নীরবে। ওদিকে অভির অবস্থা বিহ্বল, চোখে মুখে অস্বাভাবিক অস্থিরতা। এক অদ্ভুত আবেশিত দৃষ্টিতে অবলোকন করছিল সে শ্রাবণীর মুখটা। ইস, কি অসামান্য বিষাদ চেয়ে মেয়েটা মুখবই জুড়ে, কি নিষ্পাপ তার চাহনি, কি অপার কষ্ট বয়ে চলেছে মেয়েটা নিরন্তর বুকের ভেতর করে। অভির বুকটা আজ এই প্রথমবার হু হু করে উঠল ভীষণ আপন কারোর কষ্টে। কি সুন্দর প্রতিমার মতো সুন্দর মেয়েটা, অথচ তার ওই মায়াবী নয়নজোড়াই কালির আস্তর জমেছে। না জানি কত রজনী ধরে নির্ঘুম রাত্রি যাপন করে ওই নয়নজোড়া, কত সুদীর্ঘ দিবস কাটে অশ্রু বিসর্জন দিয়ে। অভির মনে হলো শ্রাবণীকে টেনে বুকের মাঝে একদম গোপন কুঠুরির ঠায় ঢুকিয়ে ফেলতে, যাতে মেয়েটা ওর বুকের ওমে সমস্ত যন্ত্রণা ভুলে নিশ্চিন্তে ঘুমিয়ে যায়। অভির ইচ্ছে হলো মেয়েটার ওই শুকনো ঠোঁট জয়ে ঠোঁট ডুবিয়ে আশ্লেষ চুমু খেতে, যাতে মেয়েটার সব দুঃখ কষ্টগুলো শুষে নিয়ে নিজেতে ধারণ করতে পারে। ইস, যদি সে পারত। কিছু বলবেন স্যার? বলে সামান্য তাকিয়ে আবারও দৃষ্টি জোড়া নত করল মেয়েটা। অভি নিজের দামাল অনুভূতি সামলে বলল, 1 সপ্তাহ। আমাকে 1 সপ্তাহ সময় দিতে পারবে? কেন? অভি দুপা এগিয়ে কাছে এসে দাঁড়ালো। শ্রাবণীর মুখে উষ্ণ শ্বাস ফেলে বলল, তোমার অস্বস্তি হয় এখানে এভাবে থাকতে, তাই না? তো সেই কাজটাই করব। শ্রাবণী অভির কথার জবাবে কি অভিব্যক্তি দেখাবে বুঝে উঠতে পারল না। অথচ ওর মনে হলো সামনে দাঁড়ানো মানুষটার চোখে অন্য কিছু ভাসছে। অভি আবারও বলল, পারবে না 1 সপ্তাহ অপেক্ষা করতে? শ্রাবণী এবারও কোনো জবাব দিল না, নত মস্তকে চুপ করে দাঁড়িয়ে রইল। অভি আরও কয়েক মিনিট প্রাণ ভরে দেখল শ্রাবণীর শুকনো মুখটা। অতপর বেরিয়ে যেতে পেছনে ঘুরে পা বাড়ালো।
তবে দুপা হেঁটে দরজায় দাঁড়িয়ে পড়ল। ভারী পুরুষালী কণ্ঠে বলে উঠল, আমি সত্যি সেই দিনের জন্য ক্ষমা চাইছি শ্রাবণী। আমার উদ্দেশ্য কখনোই তোমাকে ছোট করা ছিল না। তাছাড়া কারো একান্ত আবদার ছিল আমি যেন তার মেয়েকে অলীক স্বপ্নের জগৎ থেকে বেরিয়ে আসতে বাধ্য করি। তাই সেদিন মনের বিরুদ্ধে গিয়ে ওইসব বলেছি। দয়া করে আমাকে ক্ষমা করে দিও প্রিয়। বলেই টান পায়ে হেঁটে বেরিয়ে গেল। আর শ্রাবণী স্তব্ধ হয়ে বরফের মতো জমে দাঁড়িয়ে রইল সেই জায়গায়। কি বলে গেল মানুষটা? প্রিয়? পরের দিন ভোর না হতেই অভি বেরিয়ে গেল। শ্রাবণীর সারাটা দিন কাটল অভি কিনে দেওয়া নতুন বইগুলো নাড়াচাড়া করে। বিকেলের একটু আগেই উত্তরে হাওয়ার মতো বস বাড়িতে আগমন ঘটল এক নতুন অতিথি, যাকে পেয়ে সকলে আনন্দে আত্মহারা। মাস্টার্ড হলুদ রঙের 4 চাকা গাড়ির ড্রাইভিং সিটের দরজা খুলে মিড রাইজ স্কিনে ফিট জিন্স এর সাথে ক্রিম হোয়াইট লেডিস ফর্মাল শার্ট আর ব্ল্যাক স্টোলেটো পরা শ্রীপনা যখন স্মুথিনিং করা চুলগুলোকে কানের পেছনে গুজতে গুজতে মিনি ল্যাপটপের ব্যাগটা হাতে নিয়ে বের হলো, তাকে বিস্ফোরিত দৃষ্টিতে দেখতে থেকে গেল কাজের মেয়েটগুলো। দরজায় দাঁড়িয়ে থাকা গার্ডসগুলো থেকে শুরু করে বোস বাড়ির প্রত্যেকে, সেই সাথে আরেক জোড়া ধূসর চোখের নীরের দৃষ্টিও গেঁথে গেল শ্রীপনার ওই 36/24 36-এর ধাঁধানো লাস্যময়ী দেহের প্রতিটি ভাঁজে। মনোরমা শ্রীপনাকে দেখে খুশিতে আটখানা হয়ে গলা গলা জড়িয়ে ধরল। ও মাই গড শ্রী, আমি তো ভাবতেই পারিনি তুমি আজই চলে আসবে। তুমি আর আঙ্কেল এত করে বললে আমি না এসে কি করে পারতাম বলো? বলে শ্রীপনা লাজুক চোখে হাসল। গালের বাম পাশে সুন্দর ডিম্পল পড়ল, তাতে শ্রীপনার সৌন্দর্যে যেন অতিরিক্ত মাত্রা যোগ হলো। মনোরমা শ্রীপনার সৌন্দর্যে যেন আরও মুগ্ধ হয়ে গেল। মনে মনে প্রখর আত্মবিশ্বাস জন্ম নিয়ে উঠল। এমন পাগল করা সৌন্দর্য দেখে ও নিজেই একজন মেয়ে হয়ে নজর সরাতে পারছে না, সেখানে অভিত তাগড়া যুবক পুরুষ। এই সৌন্দর্যকে প্রত্যাখ্যান করার ক্ষমতা কখনই তার হবে না, কারণ সৌন্দর্যকে উপেক্ষা করার মতো দুঃসাহস আজ পর্যন্ত কোনো পুরুষের হয়নি। মেয়েদের ওর লাগেজ ব্যাগটা আনতে বলে মনোরমা আর তুলিকা শ্রীপনাকে আপ্যায়ন করে নিয়ে গেল ভিতরে। ওকে থাকতে দেওয়া হলো অভি রুমের একদম পাশের রুমটায়। সময়টা তখন বেশ রাত্রির 11টা পেরিয়ে গেছে। এ বাড়িতে ডিনার টাইম রাত 9টার মধ্যে চুকে যায়। বোস বাড়ির ইয়াং মেম্বার্সরা তাছাড়া বাকিরা সকলেই তখন ঘুমিয়ে গেছে। সেই সময় শ্রীপনা দরজায় টোকা পড়ল। শ্রীপনা মোবাইলে ফ্রেন্ড সার্কেলে চ্যাটিং করছিল। ও আসলে এখানে 4 জন মেয়ের সাথে একটা ফ্ল্যাট শেয়ার করে থাকতো। আজ হঠাৎ হবু শ্বশুরবাড়ি যাচ্ছি বলে ওর লাগেজ গুছিয়ে হঠাৎ চলে এসেছে, তাই তাদের নানান প্রশ্নের জবাব দিচ্ছিল আর ফোন ঘাঁটছিল। দরজায় টোকার শব্দ পেতেই চকিত হলো। তারপর ফোনটা বিছানায় রেখে উঠে গেল দরজা খুলতে। চোখের সামনে অসামান্য লাস্যময়ী শ্রীপনাকে দেখে চোখ জোড়া ঝলসে গেল শায়কের। আবরণহীন নগ্ন ঘাড়ের দুপাশে স্ট্রিপ বাঁধা শর্ট স্লিপিং টপস আর হট প্যান্ট পরেছে শ্রীপনা। ওয়াক্সিং করা ফর্সা চকচকে নগ্ন পাজোড়া আর মাংসল উরুযুগল দেখে থমকে গেল শায়ক। ওর লোভাতুর নয়নজোড়া যেন আটকে বসতে চাইছে ওর ওই লোভনীয় মাখন মোলায়েম অঙ্গে। শ্রীপনা শায়ককে দেখে একটু অবাক হলো। হোয়াইট টি শার্ট আর 3/4 জিন্সের পকেটে দুহাত ঢুকিয়ে দাঁড়িয়ে থাকা শায়ককে দেখে শ্রীপনা প্রফেশনাল হেসে বলল, কিছু বলবেন? আমি শায়ক, অভির পিস্তুত ভাই। কিছু মনে না করলেই ভেতরে আসতে পারি? শ্রীপনার একটু অস্বস্তি লাগলো, সম্মতি জানালো। ইয়া শিওর, আসুন না প্লিজ। শায়ক ভেতরে ঢুকে সোফায় গিয়ে বসল। শ্রীপনা দরজাটা ভিজিয়ে দিয়ে শায়কের মুখোমুখি বিছানায় গিয়ে বসল। আইটি ইঞ্জিনিয়ার রাইট? ইয়া। তো এখানে 2 টাকার কোম্পানিতে কি করছেন? আই থিঙ্ক আপনার তো বিদেশে থাকা উচিত, লাইক লন্ডন, ইউকে, সিডনি। শ্রীপনা আবারও মিষ্টি করে হাসল। ইউ আর রাইট, বাট আমি যেতে চাইছি না। অভির জন্য? অভির নাম শুনে বেশ লাজুক চোখে হাসল মেয়েটা, যা দেখে শায়কের মনের মধ্যে এক অব্যক্ত হিংসার আগুন ঝলসে উঠল। হ্যাঁ, শালার কি ভাগ্য অভির,
জিভে জল আনার মতো ক্ষমতা সম্পন্ন এত বড় মাপের সরকারি পদ, তাতে বোস বংশের পরিচয় নিয়ে জন্মলগ্ন থেকে পাওয়ার সম্মান। জাস্টিস দুলাল বোস আর ডক্টর মনোরমা বোসের মতো স্বনামধন্য বাবা মা, বোস বাড়ির অর্থ প্রাচুর্য অহংকার ঠাটভাট কি নেই অভির। আজ আবার চোখে নেশা ধরিয়ে দেবার মতো লাস্যময়ী সুন্দরী তার জন্য অপেক্ষা করছে, অথচ তার কাছে কি আছে? শুধুমাত্র বাপের বেপথে আয় করা কিছু অর্থ প্রাচুর্য আর মেকি ঠাটভাট সম্মান ছাড়া কিছুই নেই। শেখ নিজের প্রতি খেয়ে নেয়, মুখে না আনার মতো কষে কয়েকটা গালি ছুড়ি দিল মনে মনে। তারপর অন্তরের গভীরে লালিত ঈর্ষাটাকে সামলে নিজের মোক্ষম চালটা চালার প্রস্তুতি নিল। মুচকি হেসে বলল, ওহো, দ্যাটস গ্রেট, বাট সুইটি, you have no idea. A strong competitor already compete you badly because your beloved Obi already hooked up someone. What? কথাটা শুনে শক খাবার মতো চমকে উঠল শ্রীপর্ণা। You're lying, I know. শেখ সোফার পিঠ এলিয়ে মুচকি হাসল, পকেট থেকে ফোনটা বাইর করতে করতে বলল, সায়ক কখনো মিথ্যে কথা বলে না, এটা হলো তার প্রমাণ। বলেই ফোনটা শ্রীপর্ণার দিকে বাড়িয়ে ধরল। ফোনের স্ক্রিনে তখন সেদিনের সেই পুলের পাড়ে অভি আর শ্রাবণীর মাঝে ঘটে যাওয়া ঘটনার ভিডিওগ্রাফি চলছিল। কিন্তু চমক লাগার মতো ব্যাপারটা হলো, অভি আর শ্রাবণীকে এই মুহূর্তে দেখলে মনে হচ্ছে ওরা দুজনেই গভীরভাবে চুম্বনে লিপ্ত, একে অপরকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে পাগলের মতো চুমু খেয়ে চলেছে। তারপর একসময় হঠাৎ দুজনে সুইমিং পুলের জলে পড়ে গেল। ব্যাস এতটুকুই। ভিডিও দেখার পর শ্রীপর্ণার রাগে ফুঁসে উঠল মনে মনে। ওর চোখে মুখে তার বহিঃপ্রকাশটাও বোঝা যাচ্ছিল বেশ সূক্ষ্মভাবে। শায়েক বেশ তৃপ্তি পেল, বলল, আপনি কি জানেন মিস শ্রীপর্ণা, আপনার এই কম্পিটিটর এই বাড়িতেই থাকে? শ্রীপর্ণা ক্ষুব্ধ দৃষ্টিতে চোখ মেলে তাকালো। শায়েক নিজের মতো করে বলতে লাগলো, ওর নাম শ্রাবণী, বোস বাড়ির আশ্রিতা। তবে ওর আরেকটা পরিচয় হলো অভির মনের মানুষ সে। আমার কথা বিশ্বাস না হলে বাড়ির সবার কাছে শুনে নেবেন। চলি। শ্রীপর্ণার এত রাগ হলো তা বলার বাইরে। শেখ ফোনটা হাতে নিয়ে গুড নাইট বলে বেরিয়ে যেতে নিলে শ্রীপর্ণা ওকে থামিয়ে বলল, জাস্ট 1 সেকেন্ড সাইক, আপনি আমাকে এসব জানিয়ে কি বোঝাতে চাইলেন? আপনি বুদ্ধিমতী, আশা করি আপনাকে আলাদা করে ভেঙে বোঝাতে হবে না। এই সম্পর্কটার আসলে কোনো ভবিষ্যৎ নেই, সো কিপ ইউর ডিসিশন ইন দ্য রাইট ওয়ে। শ্রীপর্ণা উঠে এসে শায়কের মুখোমুখি দাঁড়ালো। ঠোঁটে শ্লেষ হেসে মাথা তোলালো। বড্ড কেয়ারলেস একটা ভাব দেখিয়ে বলল, আপনার কূটনৈতিক চালটা কিন্তু দারুণ, বাট সো সরি, আমি এত সহজে পড়ে যাচ্ছি না। আর না, আমার ডিসিশন চেঞ্জ করছি। আমি অভিকে ভালোবাসি, তাই ওকে যে কোনো মূল্যে আমার পেতেই হবে। ইজ দিস ক্লিয়ার? নাও ইউ গো। বলেই শায়কের মুখের উপর শব্দ করে দরজা লাগিয়ে দিল শ্রীপর্ণা। তারপর আচমকাই পরের দিন সকাল থেকে এক নাম না জানা ঝড় শুরু হলো। সেই ঝড়ের দাপটে সবটা এলোমেলো হয়ে গেল শ্রাবণীর। নীলাম্বরীর বুকে খাপছাড়া মেঘেরা কানামাছি খেলছে, তাদের ফাঁকফোকর গলিয়ে মরচে ধরা মিলান আলো ছড়ালো অরুণাংশ। আজ সকাল সকাল ধূসর বর্ণিল কাদম্বিনী কালবৈশাখীর আগমন বার্তা জানালো। বৈশাখের প্রখর উত্তাপ কমিয়ে শীতলতা বয়ে আনার ঘোষণা দিয়েছে যেন। তাই তো ঘন নীল মেঘের ধোঁয়াটে চাদরে গোটা অম্বর মুড়িয়ে ফেলতে চলেছে নিরন্তর প্রয়াস। কখনো সখনো ধ্বনিত হচ্ছে তার গুরুগম্ভীর আস্ফালন, যার হুঙ্কারে কেঁপে কেঁপে উঠছে ধারিত্রীর বুক। বাতাসে ভাসছে বৃষ্টির গন্ধ, সাথে মন কেমনের আহ্বান। আজকের সকালটা বোস বাড়িতে বেশ ব্যস্ততা নিয়ে শুরু হলো। আজ বহুদিন পর দীর্ঘকালীন অবসর কাটিয়ে সকলের কাজে ফেরার পালা মনোরমার। অনিন্দিতার এঙ্গেজমেন্ট উপলক্ষে দীর্ঘ 15 দিনের ছুটি কাটিয়ে শেষমেশ আজ গিয়ে জয়েন্ট করবে নিজের কর্মস্থলে। অনেক কাজ পেন্ডিং পড়ে আছে, তাই একটু আগে বেরোনোর উদ্দেশ্যে এত ব্যস্ততা তার। মনোরমা ব্রেকফাস্ট শেষে কফি খাচ্ছে। মিসেস তুলিকা, মিসেস শেফালিও মনোরমার সাথে সকালের জলখাবার শেষে কফি খেতে ব্যস্ত, যদিও তাদের তাড়া নেই। দুজনে সারাটা দিন কাটাবে হয় গসিপ করে, নয়তো ঘুরে ফিরে।
বেশ কিছুক্ষণ পর ব্রেকফাস্টের উদ্দেশ্যে খাবারের টেবিলে হাজির হলো অনিন্দিতা, অন্তরা আর অরণ্য। ওরাও ভীষণ ব্যস্ত, নিজেদের ফিক্স স্কেডিউল মতো গন্তব্যে বেরোবে। মনোরমা আজকের স্কেডিউল চেক করতে করতে কফির কাপে চুমুক দিচ্ছিল। সে সময় একদম পরিপাটি হয়ে নিচে এলো শ্রীপনা। অফিসের ফর্মাল ড্রেসে সবসময়ের মতো ভীষণ আকর্ষণীয় লাগছিল তাকে। হাতে টোট ব্যাগ আর ল্যাপটপের ব্যাগখানা পাশের চেয়ারে রেখে সুন্দর করে হেসে সবাইকে উদ্দেশ্য করে জানালো, গুড মর্নিং আন্টি। গুড মর্নিং এভরিওয়ান। মনোরমা তাকে দেখে খুশিতে অমায়িক হাসল। শুভ সকালের শুভেচ্ছা জানিয়ে পাশের চেয়ার দেখিয়ে ডাকলো বসার জন্য। শ্রীপর্ণা হাসি মুখে গিয়ে বসলো সেখানে। এক একে 3 ভাই বোন শুভেচ্ছা জানালো, পাল্টা তাদেরও শুভেচ্ছা বার্তা জানালো শ্রীপর্ণা। বাড়ির মেয়েট 2জন সবার ব্রেকফাস্ট সার্ভ করছিল। ঠিক তখনই অন্তরা এদিক ওদিক তাকিয়ে হঠাৎ নিজের চেয়ার থেকে উঠে কোথাও যেন গেল। ফিরে এলো মিনিট কয়েক পর। সকলে দেখল অন্তরা শ্রাবণীর হাত ধরে টেনে নিয়ে আসছে। অনিন্দিতা হেসে তাকে নিজের পাশে চেয়ারটা বাড়িয়ে দিয়ে বলল, এই বৃষ্টি, এতটা সাই কেন তুমি? হ্যাঁ দাদা ভাই সেই দিন বললো না তুমি এবার থেকে আমাদের সাথেই ব্রেকফাস্ট, ডিনার, লাঞ্চ করবে? এসো বসো। শ্রাবণীর সামনে বসা 3 রমণীর দিকে এক পলক তাকালো। তাদের মুখের কাঠিন্যতা দেখে মেয়েটা ভীষণ অপ্রস্তুত হয়ে পড়ল। ওর নজর অন্যত্র রেখেও বুঝলো 3 জনের প্রখর দৃষ্টি ওর দিকে তাক করা। কি হলো, বসো। অনিন্দিতা হাতটা টেনে ধরতে শ্রাবণী ভীষণ অস্বস্তিতে জড়সড় হয়ে বসলো সেখানে। শ্রাবণী বসতেই অন্তরা শ্রাবণীর পাশে চেয়ারটা টেনে নিজেও বসলো। কেমন আছো দুঃখী মেয়ে? বলেই অরণ্য দুষ্টু হাসলো। শ্রাবণী অরণ্যর দিকে এক পলক তাকিয়ে নজর সরিয়ে নিল অন্যত্র। অনিন্দিতা অরণ্যকে চোখে ভয় দেখে মেয়ের টুম্পাকে ডেকে বলল, ম্যামের জন্য গরম দুধ নিয়ে আসুন। আনছি বলে টুম্পা চলে যেতেই অরণ্য সবাইকে অবাক করে দিয়ে নিজের প্লেটে বাটার টোস্ট দুটো এগিয়ে দিল শ্রাবণীর সামনে। ঘটনাটা এতটাই অকমরসাৎ ঘটল যে অন্তরার অনিন্দিতা বাদে বাকি সবাই চমকে উঠল বিস্ময়ে। হতভম্ব শ্রাবণী অরণ্যর দিকে ফ্যাল ফ্যাল করে তাকাতেই সে হেসে ফেলল, বলল, এভাবে আমাকে দেখার কিছু হয়নি, খাবো না তাই তোমাকে দিলাম। ভেবো না আমি তোমাকে দয়া দেখাচ্ছি, বুঝেছো? বলে নিজের মতো মোবাইল চালাতে লাগলো। ওদিকে মিসেস তুলিকা ছেলের প্রতি অসন্তুষ্ট হয়ে ঝাঁঝালো গলায় বলল, অরণ্য, আজ তোমার দেরি হচ্ছে না? ম্যাম, আই হ্যাভ টাইম টুডে। শ্রাবণীর প্রতি 3 ভাই বোনের এত মাখামাখি ধরনের ভালোবাসা দেখে শ্রীপর্ণা ভুরুকুচকে তাকিয়েছিল অনেকক্ষণ। ওর ডাকগুলো লাইনারে আঁকানো নিটল আখি যুগল আবদ্ধ হয়েছিল শ্রাবণীর লাজুক ফর্সা মুখবের পানে। প্রশ্ন জাগলো মনে, কে এই মেয়েটা? একে নিয়ে এদের এত মাখামাখি বা কিসের? দেখে তো মনে হয় না এই ফ্যামিলির কেউ। তাহলে কে? মনে অন্তরালে জেগে ওঠা সীমাহীন অস্থিরতার দোলাচলে মিশ্রিত স্পৃহাকে দমন করতে না পেরে শ্রীপর্ণা প্রশ্নটা করেই ফেল, আন্টি, মেয়েটাকে তো ঠিক চিনতে পারলাম না, কে ও? মনোরমা, তুলিকা আর শেফালি এতক্ষণ একরাশ অব্যক্ত বিরক্তি নিয়ে তাকিয়েছিল শ্রাবণীর দিকে। ওদের দৃষ্টির ঝাঁজ দূরে বসেও বেশ উপলব্ধি করতে পারছিল শ্রাবণী। ওকে যে এবারে কেউই তেমন সহ্য করতে পারছে না সেটা এদের আচরণে স্পষ্ট। শ্রীপর্ণার প্রশ্নে সকলের ধ্যান ফিরতেই মনোরমা কিঞ্চিত হাসার চেষ্টা করে বলল, ওর নাম শ্রাবণী। শ্রাবণী নামটা শুনতেই সহসা চমকে উঠল শ্রীপর্ণা। অস্থির উত্তেজনায় কাঁপতে কাঁপতে তাকিয়ে রইল শ্রাবণীর দিকে। তাহলে এসে ব্যাহিয়া নির্লজ্জ মেয়েটা যার সাথে অভির সম্পর্ক রয়েছে। শ্রাবণীকে দেখা মাত্রই শ্রীপর্ণার মস্তিষ্ক জুড়ে লাগামহীন ঈর্ষার অনল দাও দাও করে জ্বলে উঠল। বরাবরই শর্ট টেম্পার শ্রীপর্ণা আজও রাগ সামলাতে ব্যর্থ হলো। ফলস্বরূপ রাগতে গিয়ে পড়ল কফির কাপের উপরে। ওর ইচ্ছে হচ্ছিল কাপটা শ্রাবণীর মাথায় ছুঁড়ে মারতে, কিন্তু সেটা সম্ভব নয় বলে গায়ের সর্বশক্তি দিয়ে কফির কাপখানা খামচে ধরে বহু কষ্টে নিজের রাগ দমালো। অতঃপর শ্রাবণীর দিকে আর চোখে মারমুখী দৃষ্টিতে তাকিয়ে পড়ল। ও আপনাদের রিলেটিভ?
মনোরমা বেশ খানিক বিব্রত হলো এই প্রশ্নে, তবে জবাবটা তাকে দিতে হলো না, বরং তার হয়ে জবাবটা শেফালি দিয়ে দিল। না না, ও আমাদের কেউ হয় না। ওদের বাড়ি পুরুলিয়ায়। কিছুদিন আগে একটা দুর্ঘটনায় ওর বাবা মা মারা গেছে দেখে অভি এই বাড়িতে নিয়ে এসেছে। ও তাহলে ও এই বাড়ির আশ্রিতা? আমি আরো ভাবলাম আপনাদের কোনো রিলেটিভ হয় বুঝি। আসলে যেভাবে সবাই ওর যত্ন নিচ্ছে। শ্রাবণী চুপচাপ বাটার টোস্ট দুটো খাচ্ছিল একটু একটু করে ছিঁড়ে। শ্রীপর্ণার মুখে নিজেকে আশ্রিতা শুনে সাথে সাথে হাত থেমে গেল। মুখে থাকা খাবারটুকুও যেন গলা দিয়ে নামতে চাইল না আর। ওদিকে অন্তরা, অনিন্দিতা আর অরণ্য তিনজনই স্তব্ধ হয়ে হতবাক নজরে তাকালো শ্রীপর্ণার দিকে। আজ প্রথমবার বলেছ, তাই মেনে নিচ্ছি শ্রীপর্ণাদি, বাট ওকে আর কখনো আশ্রিতা বলে অপমান করবে না, বলে দিলাম। অন্তরার শাসনের কথাই রেগে গিয়ে চোখ পাকালো মনোরমা। ততক্ষণে মিসেস শেফালি মুখ ভেঙচি কেটে বলল, কে রে? ওকে আশ্রিতা বললে কি করবি তুই? মারবি? ভুলে যাস না, শ্রী এই বাড়ির হবু বৌমা, অভির ভাবি স্ত্রী। অভির প্রতিটা কাজের খবরদারি করার অধিকার ওর আছে। শ্রাবণী অভির ভাবি স্ত্রী কথাটা শুনে বিস্ময়ে বিমূঢ় হয়ে তাকালো শ্রীপর্ণার দিকে। সহসা হৃদয় গহীনে আশ্রে পড়ল প্রবল বিধ্বংসী ঝড়। তারপর হঠাৎ একসময় নিজে থেকে শান্ত হয়ে এলো ঝড়টা। শ্রাবণী নিজের মাঝে গুটিয়ে গেল মর্মে মরে গিয়ে। ধীরে ধীরে দৃষ্টি জোড়া নেমে এলো প্লেটে। বুঝতে পারলো আস্তে আস্তে চোখের কোণা দুটো একটু একটু করে সিক্ত হচ্ছে অনাকাঙ্ক্ষিত অশ্রুর আগমনে। তবে আজ আর মনের মাঝে কোনো রকম ব্যথার অস্তিত্ব অনুভূতি হচ্ছে না। কেন হচ্ছে না শ্রাবণী জানে, তাই তো মনে মনে নিজের প্রতি তাচ্ছিল্য ভরা হাসলো মেয়েটা। আসলে এমনটা তো একদিন হবারই ছিল, তাই না? ইউপিএসসি কোয়ালিফাইড ভারতবর্ষের 1 নম্বর ক্যাটাগরির অগাধ ক্ষমতাসম্পন্ন এগ্রেড পুলিশ অফিসার এসিপি ও বিজ্ঞান বসের জন্য কি আদৌ কোনোদিন যোগ্য ছিল? কোনোদিন ছিল না। কারণ তার মতো একজন মূল্যহীন নারীর হৃদয়ে একাকাশ ভালোবাসা যে পর্যাপ্ত নয় তাকে পেতে হলে। শ্রাবণী চিৎকার করে বলতে ইচ্ছে করলো, হায় রে অবুঝ মন, তোর শত অজস্র বার মরে যাওয়া উচিত কাউকে প্রাণ উজাড় করে ভালোবাসার অপরাধে। আশ্রিতাকে আশ্রিতা বলবো না তো কি বলবো শুনি? বলে মিসেস তুলিকা তেসরা হেসে মুখ বাঁকালো। শ্রাবণী সে কথায় স্বয়ংবিত ফিরল। শ্রীপর্ণা মিষ্টি হেসে অন্তরার উদ্দেশ্যে বলল, এই যে হবু ননদিনী, আমি কিন্তু তোমার সব কথা শুনতে বাধ্য নেই বুঝছো। অভি আমার উঠবি হাসবেন্ড, আর তাই ওর সমস্ত কাজে নাক গলানোর অধিকার রাখি আমি বই কি। আফটার অল উই আর গেটিং ম্যারিড ভেরি সুন। অ্যাম আই রাইট আন্টি? অফকোর্স ডিয়ার। মনোরমা শ্রীপর্ণার কথায় সায় জানিয়ে হাতে হাত রেখে মুচকি হাসল। ঘটনার পরিপ্রেক্ষিতে খাবারের টেবিলের এক পাশে 3টে মানুষের মুখোবে উৎফুল্লতা ছড়িয়ে পড়ল টেবিলের অপর পাশে অবস্থিত বাকি 3টে মানুষের মুখ জুড়ে ছিল অপার স্তব্ধতা। আজ তাদের বিস্ময় যেন চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। কারণ ছোটবেলা থেকে যাদেরকে ভুলকে ভুল আর সঠিককে সঠিক বলতে দেখে এসেছে, আজ তাদের এমন ভিন্ন সত্তার বহিঃপ্রকাশ তাদেরকে আসলেই স্তম্ভিত করে দিয়েছে। বাই আন্টি, আমি বেরোলাম বলে শ্রীপর্ণা বেরিয়ে যেতেই সেখানে সকলের কথোপকথন শেষ হলো। অতঃপর যে যার মতো বেরিয়ে পড়ল নিজেদের কাজে। শুধু ওরা 3টে ভাই বোন শ্রাবণীকে ঘিরে বসে রইল দুশ্চিন্তাগ্রস্ত হয়ে। প্রত্যেকেরই মনের মাঝে রীতিমতো ঝড় শুরু হয়েছে। শ্রীপর্ণার নোংরা বাচনভঙ্গি ওদের যতটা না কষ্ট দিয়েছে, তার থেকে বেশি পীড়া দিয়েছে বাড়ির বড়দের সেই নোংরা কথাই সায় দিতে দেখে। অরণ্য দাঁত চেপে রাগে ফুঁসতে ফুঁসতে বলল, আমি জাস্ট ভাবতে পারছি না শিপনাদি এতটা চিপ মাইন্ডেড। ছি 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 ছি, আমি আরও কত ভালো ভেবেছিলাম তাকে। অন্তরা শ্রাবণী অশ্রুসিক্ত চোখ জড়া দেখে ওকে জড়িয়ে ধরল আষ্টে পৃষ্ঠে। ঘাড়ে মাথা রেখে নরম সুরে বলল, তুই কষ্ট পাস না বৃষ্টি, দেখবি দাদা ভাই আসলেই সব ঠিক হয়ে যাবে। আমার এখন আর কষ্ট হয় না রে, তোরা অযথা আমাকে নিয়ে ভাবছিস। আর তাছাড়া ওরা তো ভুল কিছু বলেনি, আমি তো আসলেই তোদের বাড়ির আশ্রিতা, তাই না? শ্রাবণী আর এক মুহূর্ত সেখানে থাকলো না। চেয়ার থেকে উঠে ব্যস্ত পায়ে ছুটে চলে গেল সেখান থেকে।
অনিন্দিতা রাগে হাত মুঠো পাকিয়ে ফেল, রাগে গজগজ করতে করতে বলল, আমি সত্যিই বিশ্বাস করতে পারছি না বড় মা এভাবে শ্রীপর্ণাকে সাপোর্ট করলো। আমি হেল্প করতে বললে পারি এই মেয়েটাকে আমাদের দাদা ভাইয়ের জন্য কোনো দিক দিয়ে যোগ্য নয়, অভদ্র মেয়ে একটা। অনিন্দিতা উঠে রাগে ফুঁসতে ফুঁসতে, অন্তরাও ছুটে গেল শ্রাবণী পিছু পিছু তাকে সামলাতে। শুধু অরণ্য বসে রইল একাকী, চোখ দুটো দিয়ে তার আগুন চড়ছে, অথচ হৃদয় একরাশ হতাশা। অরণ্য বুকে হাত ঘষতে ঘষতে ভাবল, ইস, যদি দুঃখী মেয়ের চোখের জলগুলো মুছে দিতে পারতাম। আচ্ছা, আমি কি পারি না দুঃখী মেয়ের সব দুঃখ কষ্টগুলো মুছে দিতে? সেদিন সন্ধ্যা থেকে শুরু হলো শ্রাবণীর নরক বাস। শ্রীপনা ওর পেছনে হাত ধুয়ে পড়ল। অফিস থেকে বাড়ি ফিরতে প্রথমে ওকে নিজের ঘরে ডাকলো, অতপর গোটা ঘর ওকে দিয়ে পরিষ্কার করলো। বাথরুমে স্নানের জল তোলা থেকে শুরু করে কমোড পর্যন্ত সাফ করলো, এমনকি ঘরে পড়া স্লিপার চটি জোড়া পরিষ্কার করলো শ্রাবণীকে দিয়ে। এটা অবশ্য ঘটল দরজার আড়ালে, তাই কেউ কিছুই জানতে পারল না। এভাবে পরপর 3 দিন ধরে সকলের দৃষ্টির আড়ালে শ্রাবণীর ওপর চলল শ্রীপনার ইচ্ছাকৃত টর্চার। চতুর্থ দিন কিভাবে যেন অন্তরা জানতে পারল এসব। সাথে সাথে শ্রীপনার সমস্ত কীর্তি জানাতে এলো মনোরমার কাছে। মনোরমা সব কিছু মনোযোগ সহকারে শুনো, বিশেষ কোনো প্রতিক্রিয়া দেখালো না, উল্টে বলল, একজন মানুষের সারাদিনের খাবারের জন্য কত খরচ হয় জানা আছে তোমার? মায়ের প্রশ্ন শুনে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল অন্তরা। মনোরমা মেয়ের দিকে তাকিয়ে ভীষণ শান্ত অথচ দৃঢ় কণ্ঠে বলল, আশা করি তুমি তোমার প্রশ্নের উত্তর পেয়ে গেছো। তুমি আমার মা নও, তুমি অন্য কেউ। বলে ছুট লাগালো অন্তরা। আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না, ছুটে নিজের রুমে এসে মুখ চেপে ধরে হু হু করে কেঁদে উঠল। তারপর কাঁপা কাঁপা হাতে পকেট থেকে ফোন বার করে কল লাগালো। ওপাশ থেকে ফোন রিসিভ হতেই অন্তরা টুকরে কেঁদে উঠল, দাদা ভাই, তুই প্লিজ তাড়াতাড়ি বাড়ি ফিরে আয়। অপমান আর অত্যাচার সহ্যের সীমাটা সেদিন সত্যি ছাড়িয়ে গেল। শ্রাবণীর যখন শ্রীপনার ডায়মন্ডের আংটি চুরির মতো ঘৃণ্য অপবাদে বাড়ি ভর্তি মানুষের সামনে মনোরমার শক্ত হাতের চর খেল গালে, তাতে বাড়ির সবারই যেন বুকে শীতল জলে ঝাপটা পড়ল। শ্রাবণী বারবার নিজেকে নির্দোষ বলে কান্না করাটা যেন কারোর চোখে পড়ল না। মনোরমা বাড়ির মেয়েদের দিয়ে শ্রাবণীর ঘরে তল্লাশি চালাতেই উদ্ধার হলো শ্রীপনার বহু মূল্যবান হিরে খচিত আংটিখানা। অতপর কোনো রকম সত্য মিথ্যা তদন্ত ছাড়াই শ্রাবণীকে চর বদনামে ভাগিদার হতে হলো। সেদিনই বোস বাড়ি থেকে বিতাড়িত হলো মেয়েটা। মনোরমা গার্ডদের দিয়ে শ্রাবণীকে সেদিন দুপুরে বাড়ি থেকে বের করে দিল। অন্তরা, অনিন্দিতা আর অরণ্য বাড়িতে না থাকে সেদিন আর কেউ শ্রাবণীকে বাঁচাতে এলো না। শ্রাবণী চোরের বদনাম মাথায় নিয়ে চুপচাপ বোস বাড়ির চৌকাঠ ত্যাগ করলো। একে রাস্তায় নেমে প্রথমে নিজের ভাগ্যের প্রতি তাচ্ছিল ভরা হাসল মেয়েটা, অতপর নিজের ব্যাগখানা বুকে জড়িয়ে চোখের জল মুছে পাড়ি জমালো অজানার উদ্দেশ্যে। শুধু মনে মনে বলে গেল, ভালো থেকো প্রিয়। আমি যেখানেই থাকি না কেন দূর থেকে তোমায় সারা জীবন এভাবেই ভালোবেসে যাব আমার হৃদয়েশ্বর। দীর্ঘ দিনব্যাপী অসহ্যকর গরম আর জ্বালাময়ী কষ্টের পরিসমাপ্তি ঘটল ঝড়ের আগমন বার্তায়। বিকেল গড়াতে না গড়াতেই চতুর্দিকে আঁধার ঘনিয়ে আসে। দেখতে দেখতে প্রকৃতি জুড়ে নামে থমথমে নীরবতা। তারপর হঠাৎ করে সেই নীরবতা ভেঙে চুরমার হয়ে যায় আকাশ বাতাস কাঁপানো ভয়ঙ্কর বজ্রধ্বনিতে। চোখের পলকে জেগে ওঠে কালবৈশাখীর রুদ্র ভয়াল রূপ। ঝড়ো বাতাসের দাপটে সর্বত্র ঢাকে ধুলোর আস্তরে। সেই সাথে মুহূর্ত গর্জে ওঠে কৃষ্ণাঙ্গ পয়োধর। ধীরে ধীরে তীব্র থেকে তীব্রতর হয়ে ওঠে ঝড়ের দাপট। তাণ্ডবে লণ্ডভণ্ড হয় শহর থেকে বস্তি সর্বত্র। ঝড়ো বাতাসের হ্যাঁচকাটানে ভাঙে জানালার কাচ, গাছের ডাল দুমড়ে মুছে যায় ইলেকট্রিক পোল, পৌরসভার ত্রিফলা বাতি। মুহূর্তের মাঝে ইলেকট্রিসিটির তার ছিঁড়ে ভুড়ে দলা পাকে, আধারের তলায় গোটা শহর। আর ঠিক সেই মুহূর্তেই ধরিত্রী বুক ভাসিয়ে শুরু হলো তুমুল বর্ষণ। বাড়ি বিধ্বংসী ঝড়ের তাণ্ডব যেন বোসবাড়ির অন্দরও আসছে পড়েছে, যার আঘাতে ফাটল ধরেছে সম্পর্কের বাঁধনে। অন্তরা গালে হাত দিয়ে মেঝেয় বসে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। শ্যামলা গাল জুড়ে তার স্পষ্ট 5 আঙ্গুলের ছাপ।
অনিন্দিতার রক্তাভ অক্ষিজোড়াও জ্বলে টইটুম্বর। চাউনিতে তার প্রবল আক্রোশ। কন্দনরত বোনটাকে দু হাতে জড়িয়ে ধরে খুবই ফুঁসছে মেয়েটা। মিসেস তুলিকা আর মিসেস শেফালি উভয়ই আজ স্তব্ধ, মুখে হাত চাপা দিয়ে বিস্ফোরিত নেত্রে চেয়ে বাকিন হয়ে দাঁড়িয়েছে সোফার পাশে। অদূরে দাঁড়িয়ে রাগে ফুঁসছে মনোরমা, তাকে সামলে রেখেছে শ্রীপূর্ণা। মনোরমা জ্বলন্ত চোখে অন্তরার দিকে চেয়ে চিৎকার করে বলল, খবরদার, আর কোনোদিন যদি ওই মেয়েটাকে নিয়ে এই বাড়ির কাউকে বাড়াবাড়ি করতে দেখেছি, তাহলে আজকের ঘটনাটা সেই দিনও রিপিট হবে, তবে দ্বিগুণ পরিমাণে।